দিয়ে চোখ মুছিয়ে দিলেন, বললেন, কাঁদছিস কেন মা? এই দেখ, চাচুর হাত তোর মাথার উপরে আছে একটা, এটা সবসময় থাকবে, আর যেন আজীবন রাখতে পারি সেই ব্যবস্থা করতে চাইছি। আমার মেয়ের মাথায় ওপর সর্দা সব সময় এই হাত থাকবে। আমি যতকাল বাঁচবো ততকাল তোর মাথায় হাত রাখতে চাই, কোথাও দিতে চাই না তোকে। আমার ছেলের বউ করে তোকে এই বাড়িতেই রাখতে চাই। থাকবি না আমার কাছে? চাচুর হাত মাথার ওপর চাই না তোর? আদুরে বাণীতে কুয়াশাও এবার আদুর হয়ে উঠল। চাচুর বলিষ্ঠ বুকে এবার মুখ গুজে দিল, দিয়ে আবারও ঝরঝর করে কেঁদে দিল। অস্পষ্ট স্বরে কান্নার শব্দ বের হতে লাগলো। জোরে জোরে কান্না করছে সকলে, নীরব চোখে দেখছে তা। আজমিরার এখানে কিছু বলার নেই, শুধু দেখা ছাড়া। জাকির মালিথা মুচকি এসে মেয়েকে বাহুবন্দি করে এগিয়ে এসে মেয়েকে নিয়ে সোফায় বসলেন, পাশে বসিয়ে বুক থেকে মুখ তুললেন, কাতে মানা করে চোখ মুছিয়ে দিলেন। এবার কিছু কথা বললেন। দেখ মা, তোর বাবা, আমার ভাইটা আজ বেঁচে নেই। ও থাকলেও তোর বিয়ের কথা এই সময় ভাবতো। মেয়ে বড় হলে সকল বাবা মারদের এই ভাবনা আপনা আপনি চলে আসে। মেয়ে সৎ পাত্রের সাথে সম্পাদন করার চিন্তা মাথায় জেঁকে বসে। আমার ভাইরা আমানত, তুই কখনো তা আমায় ফেলে দিই না। ওরা আমানতকে আমরা নিজের আমানত ভেবে আগলে রেখেছি। তোর সকল সিদ্ধান্ত আমরা নিজের কাঁধে তুলে নিয়েছি, কারণ আমরা চাইনি আমাদের মালিথা বাড়ির মেয়ে কখনো অবহেলায় বড় হোক। মালিথা বাড়ির পুরুষদের সাম্রাজ্য কম নেই যে তুই দায়িত্ব নিতে পারবে না। সমান হাকদার তোরাও। ভালোবাসা দিয়ে সেগুলো অধিকার দিয়েছি, কখনো বঞ্চিত করিনি। মাথার উপর ছাদ থাকলেও কোনো ভরসা হাত ছিল না তোদের। আমরা তোদের ভরসা হয়েছি, বড় করেছি। এখন তুই বড় হয়েছিস, তোকে বিয়ে দিতেই হবে। এটাই দুনিয়ার নিয়ম। মেয়ে হয়ে জন্মে নিলে পরের ঘরে যেতেই হবে, সে আজ বা হোক বা কাল। কিন্তু তোকে কোথায়, কিভাবে, কোন ছেলের হাতে তুলে দেব ভেবে আমাদের বড্ড চিন্তা হয়, কারণ তুইও তো আমাদের একমাত্র চিন্তা। এখন আমরা এই জন্য সিদ্ধান্তটা নিয়েছি, তোকে নিজেদের কাছেই রেখে দেব। আমার ছেলে বলে বলছি না, আমার ছেলে কি খারাপ বল? আমার ছেলের বউ করে আমার মেয়ে বানিয়ে আমার কাছে রেখে দেব। থাকবি না আমার কাছে আমার মেয়ে হয়ে? শেষ কথাগুলো শুনতেই উপস্থিত শিশিরের শরীরে বিদ্যুৎ সঞ্চার হলো। ছেলের বউ, এই কথাটা মাথায় বারবার বাড়ি দিতে লাগলো। এদিকে বাবার শুরু থেকে সকল কথাই সে শুনল এবং বুঝল, প্রতিটা কথা বুঝদারের মতো এবং যুক্তিসম্পন্ন। সেখানে তাদের কোনো যুক্তি খাটবে না। কুয়াশা চাচ্চুর সব কথা শুনল, বুঝল, প্রশ্নের উত্তর করলো বাচ্চাদের মতো। ও শুধু মারে আমাকে, বিয়ের পর তো আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। কথাটা শুনে সকলে ঠোঁট টিপে হেসে ফেলল, শব্দ করল না কেউ। এদিকে শিশিরেরও প্রচুর হাসি পেল, মনে মনে প্রচুর হাসলো। গোবর ঠাসা মার খাবারও ভয় পায়। সকলের দৃষ্টি শিশিরের দিকে দিল এবার। শিশির নড়ে চড়ে উঠল, অপ্রস্তুত হলো। এবার জাহিদ মালিতা পাশে বসলেন, বললেন, আর আমরা কি হারিয়ে যাব? হ্যাঁ, তোমার মা রবে আর আমরা বসে বসে দেখবো তো মারবে? হ্যাঁ, সোজা হাজতে পুরো দেবো না? কুয়াশা ফিক করে হেসে ফেলল, হাসলো সকলে কথাটা শুনে। আর শিশির আহাম্মকের মতো দাঁড়িয়ে রইল। তাকে নিয়ে সকলে মজা উড়াচ্ছে। তুষারও বোনের আহ্লাদিপনাতে সায় দিল। হ্যাঁ, আমি ওর সাথে থাকবো, কঠিন শাস্তি দেব। তুহিন মিটমিটে হেসে বলল, আর আমিও সাক্ষী হব। সকলে মিটিমিটি হাসছে। শিশির নির্বিকার মুখে আহাম্মক সেজে দাঁড়িয়ে। কুয়াশা আর চোখে তাকালো শিশিরের দিকে। দেখার মতো হয়েছে মুখটা, তা দেখে আনন্দ পেল সে। বুঝদার মেয়েটা এখন চাচু ভাইদের আদরে আহ্লাদি হয়ে উঠেছে। সকলে কুয়াশার নীরবতাকে সম্মতি ধরে নিল। বুঝলো মুখে হ্যাঁ এ কখনোই বলবে না, কিন্তু ও নাও বলবে না। হ্যাঁ না বললেও উচ্চ বাচ্চ আর করবে না। মেয়েটা বুঝেছে সব কথায় এরা ছাড়া তার গতি নেই। ভবিষ্যতে সব আল্লাহর হাতে ছেড়ে দিল। এত সুন্দর পরিবার যখন দিয়েছেন, নিশ্চয়ই ভবিষ্যতে জীবনগুলো ভালোই ভেবে রেখেছেন। এইসব ভেবে চুপ রইল সে।
এই ভাগ্যকে সে ভবিতব্য মেনে নিল। এদিকে এবার সকলে শিশিরের দিকে তাকালো। তার এখানে আর কি বলার আছে? কি বা বলবে? সকলে একদিকে। কুয়াশা ও আর উচ্চবাচ্য করবে না, কারণ বোবা যে কথাগুলো বুঝিয়ে বলবে এরপর আর কোনো কথা থাকতে পারে না। আর কোনো কথা বলা হলো না, মূলত কথা খুঁজে পেল না। কোনো যুক্তি আর খাটবে না। অপছন্দের কথা তো আর বলতে পারবে না, যদিও অগত্যার কথা বলতো সেটাও মাটি হয়ে গেল। মুখ সব দিক দিয়ে বন্ধ করে দিয়েছে। এখন এই সামনে থাকা মেয়েটাকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। বলল, আমাকে অন্তত 2টা বছর সময় দাও। আমার পড়াশোনা শেষ করতে 1.5 বছরের বেশি টাইম লাগবে। কিছু না করে এভাবে বিয়ে করতে পারি না আমি। কারো দায়িত্ব নিতে গেলে ক্যারিয়ার থাকা যায়, সেখানে আমার এখনও পড়াশোনাই শেষ হয়নি। আমার ফাইনাল কোর্স সহ ইন্টার্ন বিসিএস দিয়ে প্রতিষ্ঠিত হতে সময় লাগবে 2 বছরের মতো। ততদিন অন্তত অপেক্ষা করো। এবারের উত্তরও জাকির মালিথা করলেন। বললেন, আজমিরা কুয়াশা হিম হা করে চেয়ে রইল মানুষটার দিকে। এসব আজমিরা নিজেও জানতো না। তুষার বাবা থমলে বলল, তোকে তো চিন্তা করতে কে বলেছে? আমি তো বড় ভাই, হারিয়ে যায়নি। সব ভাবনা রেখে এখন যেটা বড়রা করতে বলেছে সেটা ভাব। আমরা তোদের খারাপ চাই না বা চাইবো না। এইটুকু বলে শিশিরের কাছে গিয়ে কাঁধ হাড় রেখে পাশে টেনে নিয়ে বলল, বিশ্বাস কর, এই সিদ্ধান্তে ভালো কিছুই হবে। শিশিরের আর কিছুই বলার থাকলো না। সারা দিকের পথ বন্ধ ভেবে হনহন করে চলে গেল উপরে, কাউকে কিছু না বলে। সকলে দীর্ঘশ্বাস ফেলল। এরা হ্যাঁ কাউকেই বলবে না, সব নীরব সম্মতি। শিশির যেতেই পেছনে নিহারও গেল। কুয়াশা সেদিকে তাকিয়ে বিষাদময় নিঃশ্বাস নিল। কি লেখা আছে নিয়তিতে? শিশির ঘরে এসে দরজায় দিল এক লাথি, এরপর খাটের পায়াতে দিল একটা, দিয়ে বসলো ধারাম করে। রাগে শরীরটা খুব কাঁপছে। এভাবে সকলে জোর করে একা একা এই সিদ্ধান্ত করে নিল। কি করে নেবে এত বড় দায়িত্ব সে? ওই অপছন্দের মেয়েটার সাথে কখনো বনিবনা হবে তার? শান্তিমতো সংসার কি আর করা হবে? তার থেকে বড় কথা একটা বিয়ের বন্ধনের জন্য লাগে ভালোবাসা, সেটাই তো নেই। মনের মিল কি কখনো হবে? নাকি ভালোবাসাটাই কখনো সম্ভব হবে? ওর সাথে তো সবসময় সব কিছু নিয়ে ঝগড়া বাঁধে। এত ঝগড়ুটে মেয়ের সাথে কি সংসার করা সম্ভব? ভাবতে ভাবতে মাথা নিচু করে 2 হাতের চুল খামচে ধরল হাঁটুতে 2 হাত রেখে। ওর এমন অসহায় অবস্থা দেখে দরজার মুখে দাঁড়িয়ে থাকা নিহারের একটু খারাপই লাগলো। তবে কিছু করার নেই। ভাই বোন দুটোই তাদের এগিয়ে এলো, বসলো নিঃশব্দে পাশে। কাঁধে হাত রাখলো শিশিরের। তাকালো শিশির, রেগে গেল সে। দূরে সরে গিয়ে বলল, শর্ত পিরিত দেখাতে আসিস না এখন। তোরা সকলে এক একটা রাজাকার। তোর বাপ চাচারা রাজাকার আর তোরা তার বংশধর। আমার দিকটা কেউ ভাবলি না। হ্যাঁ, আর তুই খাঁটি বাঙালি। দিনে নিয়ম করে 3 বেলা যুদ্ধ করে উদ্ধার করিস, যুদ্ধ করে খাঁটি বাঙালির পরিচয় দিস। শিশির রাগত চোখে চেয়ে রইল। নিহার এবার ঢং ধরল একটু। আদুরে হলো ভাইয়ের সাথে। এগিয়ে গেল শিশিরের গায়ের কাছে, বলল, শোন না আমার ভাই। শিশির রাগে ফুঁসছে, কথা বলল না। নিহার আরও একটু চেপে গেল। শরীরের সাথে শরীর লেগে বসল। ভাইয়ের কোমর জড়িয়ে কাছে টেনে নিল। আবার আদুরে কণ্ঠে বলল, শোন না। শিশির ভ্রু কুচকে চেয়ে রইল। সে শুধু ভাইদের ঢং দেখছে। বলল, কি হয়েছে? মতিগতি কি তোর? আলাপ দেখাচ্ছিস কেন? এমন বলছিস কেন? আলাপ করে দেখাচ্ছি, এটা ভালোবাসা দেখাচ্ছি। হ্যাঁ, ভালোবাসা দেখিয়ে উদ্ধার করে ফেলেছিস না, সেই জন্য ওই গোবর ঠাসার দায়িত্ব চাপিয়ে দিচ্ছিস। চাপিয়ে করে দিলাম, দায়িত্ব দিলাম। নিয়ে নে না ভাই আমাদের বোনটার দায়িত্ব। শিশির হতবাক হয়ে চেয়ে রইল। কই ভাবলো এ একটু সান্ত্বনা বাণী দিতে এসেছে, এখন এও বোনের হয়ে সাফাই গাইতে এসেছে। নিহার আবারও বলল, দেখ ভাই, সেদিন তুই আমাকে কত বুঝদারের মতো কথা বলেছিলি, কিন্তু নিজের সময় এমন অবুঝ কেন হয়ে গেলি তুই? আমার সেই বুঝদার ভাই কই গেল? নিজেকে স্বাভাবিক কর। এমন ভাব লাগছে যেন সত্যি ধরে বেঁধে বিয়ে দিচ্ছি। আর যদি সেটা দিয়েও থাকি তবে তোদের ভালোর জন্যই। বড়রা যা ভেবেছে এতে ভালো কিছু আছে দেখিস। আমাদের বোন খারাপ না। হ্যাঁ, এটা ঠিক, ও জেদি, কিন্তু শুধু আর শুধুমাত্র তোর কাছে জেদি। ওর সব জেদ তোর কাছে সীমাবদ্ধ। মানিয়ে নিয়ে চলিস, যত্ন করিস, দেখবি ঠিক হয়ে যাবে। আল্লাহ তোদের ভবিষ্যতে নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন। শিশির নির্বিকার। ওর আর কথা বলতে ইচ্ছে হচ্ছে না। নিহার আবারও বলল, দেখ ভাই, কুসুর এখন রক্ষা করার একটা হাত লাগবে।
বড় হয়েছে। সেদিন যত বড় বিপদটা এসেছিল আল্লাহ সহায় ছিল বলেই আমরা ওকে অক্ষত পেয়েছি। কিন্তু সেই দিনের পর থেকে ওর প্রতি সমাজের মানুষের দৃষ্টি পাল্টিয়েছে। এটাও শক্ত মনে হজম করছে, কাউকে বুঝতেও দিচ্ছে না। আমরা অবাক হয়েছি এইটুকু মেয়ের বুঝপোনা দেখে। কিন্তু ও তো একটা মেয়ে, বল, ওর ভরসার হাত না পেলে